প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রসকারের নতুন একটা ভাবে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে গ্রুপ নাম্বার 17, যাকে আমরা হ্যালোজেন গ্রুপ নামে চিনি। ঠিক আছে, আমরা সবাই জানি আধুনিক পর্যায় সারণীতে 7টা পর্যায় 18টা গ্রুপ বিদ্যমান। এর মধ্যে থেকে গ্রুপ 1, 2, তারপর হচ্ছে তোমার 11, 17 এবং 18, এই 5টা গ্রুপের ব্যাখ্যা কিন্তু আমাদের খুবই ভালোভাবে জানতে হবে। কেন? আমাদের এমসিকিউ ক এবং খ এই 3টা জায়গার মধ্যে উত্তর করতে গেলে আমাদের কিন্তু গ্রুপ 1, 2, 11, 17 এবং 18 অর্থাৎ ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্ত ধাতু, হ্যালোজেন গ্রুপ এবং নিষ্ক্রিয় গ্যাস, এই 5টা গ্রুপের বৈশিষ্ট্য আমাদের খুবই জানতে হবে। আমরা অলরেডি তোমাদেরকে গ্রুপ 1 এবং গ্রুপ 2, ঠিক আছে, এই 2টা গ্রুপের ব্যাখ্যা বৈশিষ্ট্য সহ আমরা অলরেডি ক্লাস আপলোড হয়ে গেছে, তোমরা অবশ্যই আশা করি করেছো। আমরা এর ধারাবাহিকতায় গ্রুপ 17 এর ব্যাখ্যাটা আজকে বিস্তারিত ব্যাখ্যা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে দেখো গ্রুপ 17 নাম কি? হ্যালোজেন গ্রুপ। তো হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপর হচ্ছে তোমার কি অ্যাস্টাটাইন, একটা নাম কি ট্যানেসাইন। ঠিক আছে, তো এই হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। হ্যালোজেন শব্দের অর্থটা হচ্ছে লবণ উৎপাদনকারী। এদের প্রধান উৎসটা হচ্ছে তোমার কি সামুদ্রিক লবণ। এদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এদের যে মৌলগুলো আছে 17 নং গ্রুপের যে মৌলগুলো আছে, এই মৌলগুলো সাধারণত তোমার কি লবণ তৈরি করে। কিভাবে লবণ তৈরি করে? এদেরকে যদি আমরা গ্রুপ 1 এবং 2 এর সাথে অর্থাৎ ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর সাথে সংযুক্ত করে দেয়, তাহলে এরা কিন্তু তোমার কি ধাতব হ্যালাইডের লবণ তৈরি করে। আমরা সাধারণত জানি হ্যালোজেন গ্রুপকে তোমার কি হ্যালাইড হিসাবে পরিচিত, এই দ্বারা প্রকাশ করা হয়। হ্যালোজেন গ্রুপটা হ্যালাইড হিসেবে পরিচিত, একে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। আমরা বিভিন্ন জায়গায় এক্স সমান কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং কি ব্রোমিন, আয়োডিনকে ব্যবহার করতে দেখেছি। ঠিক আছে, এই হ্যালোজেন গ্রুপটাই মূলত হ্যালাইড গ্রুপ হিসেবে পরিচিত এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমরা এই গ্রুপের আর কি কি বৈশিষ্ট্য আছে? তো প্রথমে বললাম হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। এদের প্রধান উৎসটা কি সামুদ্রিক লবণ। এরা কি তৈরি করে? ধাতব হ্যালাইডের লবণ তৈরি করে। এখন ধাতব হ্যালাইডের লবণটা কি? আমরা যখন ধাতুর সাথে, ঠিক আছে, ধাতু প্লাস হচ্ছে তোমার কি হ্যালোজেন গ্রুপ, আমরা যখন ধাতু প্লাস হ্যালোজেন গ্রুপ আমরা যুক্ত করব, ঠিক আছে, তখন তা হবে ধাতব হ্যালাইড। ধাতুর ক্ষেত্রে হবে ধাতব, ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে হবে ধাতব আর হ্যালোজেন গ্রুপ থেকে হবে হ্যালাইড। ঠিক আছে, আমরা একসাথে তাকে বলবো ধাতব হ্যালাইড। কি বলবো? ধাতব হ্যালাইড। যেমন ধাতু হিসাবে অর্থাৎ গ্রুপ 1 এবং কত গ্রুপ 2 এর যে কোনো গ্রুপের মৌলের সাথে তুমি যদি হ্যালোজেন গ্রুপের মৌল যুক্ত করো, ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে আমাদের লিথিয়াম, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, অথবা গ্রুপ 2 এর ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে আমরা ধাতু এবং তোমার অর্থাৎ ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুগুলো আছে, এগুলোর সাথে যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো যুক্ত করি, তাহলে কিন্তু এগুলো যে লবণটা তৈরি হবে এগুলো বলা হবে ধাতব হ্যালাইডের লবণ। যেহেতু আমরা ধাতুর সাথে হ্যালোজেন গ্রুপ সংযুক্ত করে তোমার কি যৌগগুলো তৈরি হচ্ছে, এই জন্য এদেরকে বলা হয় ধাতব হ্যালাইডের লবণ। যেমন প্রথমটা পাইবে কি, যদি আমরা লিথিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত করি তাহলে তৈরি হবে লিথিয়াম ফ্লোরাইড। লিথিয়ামের সাথে তুমি যদি ক্লোরিন যুক্ত করো তখন তৈরি হবে লিথিয়াম ক্লোরাইড। লিথিয়ামের সাথে যদি ব্রোমিন যুক্ত করো তাহলে হবে লিথিয়াম ব্রোমাইড। ঠিক আছে, এগুলো সবই কিন্তু ধাতব হ্যালাইডের লবণ। আমরা যদি আবার তোমার কি সোডিয়ামের সাথে ফ্লোরিন যুক্ত করি তাহলে হবে সোডিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের সাথে ব্রোমিন যুক্ত করো তাহলে হবে সোডিয়াম ব্রোমাইড। এরাও কিন্তু তোমার কি ধাতব হ্যালাইডের লবণ। ঠিক আছে, তাইলে আমরা স্বাভাবিকভাবে প্রধান যে বৈশিষ্ট্যটা পাইলাম যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলো গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর সাথে সংযুক্ত হয়ে কি তৈরি করতে পারে? ধাতব হ্যালাইডের লবণ তৈরি করতে পারে। আবার সোডিয়ামের সাথে তো বললামই পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, ঠিক আছে, বা বেরিলিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমরা যদি গ্রুপ 2 এর একটা দেখো ম্যাগনেসিয়াম দিয়ে আমরা তিনটার সাথে তিনটা লবণ তৈরি করি, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, তারপর হবে ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তাইলে কিন্তু আমরা এভাবে কিন্তু কি করতে পারি? লবণগুলো তৈরি করতে পারি। এরা সবাই কিন্তু ধাতব হ্যালাইডের লবণ। এরা সবাই কি তৈরি কিসের লবণ? ধাতব হ্যালাইডের লবণ। কেন ধাতব হ্যালাইডের লবণ? কারণ এগুলো আমরা ধাতুর সাথে হ্যালোজেন গ্রুপ যুক্ত করার মাধ্যমে কিন্তু এই লবণগুলো উৎপন্ন হয়েছে, এগুলো বলা হয় ধাতব হ্যালাইডের লবণ। আমরা আরেকটা বলতে পারি তোমার কি ধাতব ক্লোরাইডের লবণ। আচ্ছা, ধাতব ক্লোরাইডটা কি? ধাতুর সাথে ক্লোরিন যুক্ত করবা। কি যোগ করবো? ধাতু প্লাস ক্লোরিন, ধাতু প্লাস কি ক্লোরিন যুক্ত করবা, তাহলে বলবো ধাতব ক্লোরাইড। যেমন সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়ামের সাথে ক্লোরিন যুক্ত করো পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, আমরা যদি তোমার সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, আবার যদি আমরা বেরিলিয়ামের সাথে যুক্ত করি বেরিলিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড, বললাম ওই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, এরা কিদেরকে বলা হয়? ধাতব ক্লোরাইডের লবণ। ঠিক আছে, তাহলে আমরা ধাতুর সাথে ক্লোরিন যুক্ত করলে ধাতব ক্লোরাইডের লবণ বলতে পারি। আবার ধাতুর সাথে যখন হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল যুক্ত করি তখন তাদেরকে বলা হয় ধাতব হ্যালাইডের লবণ। ধাতু প্লাস হ্যালোজেন গ্রুপ অর্থাৎ ধাতুর ক্ষেত্রে ধাতব, হ্যালোজেনের ক্ষেত্রে হ্যালাইড, তাদেরকে একসাথে বলতে পারি ধাতব হ্যালাইডের লবণ। ঠিক আছে,
এদের ক্ষেত্রে আরো একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে এরা সবাই কিন্তু অধাতু। এরা সবাই কি অধাতু। তাহলে অধাতু চেনার সহজ উপায় কিন্তু আমরা অলরেডি পড়িয়েছি, নামের শেষে যদি দন্ত্য উচ্চারিত হয় তাহলে তারা অধাতু। এবং ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন যদি 5টি 6টি অথবা 7টি থাকে তাহলে তারা কি অধাতু। আর অধাতুর প্রধান ধর্ম হচ্ছে এরা ইলেকট্রন কি করে গ্রহণ করে, এরা সবাই ইলেকট্রন কি করে গ্রহণ করে। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা হ্যালোজেন গ্রুপের মূল হয় বিধায় এরা হচ্ছে অধাতু, এরা সবাই ইলেকট্রন গ্রহণ করবে। ঠিক আছে, এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তাদের সর্বহিত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি 7টি। এদের সর্বহিত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টি 7টি। ঠিক আছে, যেমন আমরা এটার ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এই যে ক্লোরিন 2 8 7, ঠিক আছে, 8 2 10 আর 17, এটা হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে। এই ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখো তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা 7টা, তার অষ্টপূর্ণ করতে কয়টা ইলেকট্রন দরকার 1টি। এজন্য ক্লোরিন তার সর্বহিত কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে Cl-, অর্থাৎ ঋণাত্মক চার্জ, অর্থাৎ তোমার কি অ্যানায়নে পরিণত হবে। ঠিক আছে, এদের ক্ষেত্রে যদি ফ্লুরিনের ক্ষেত্রে দেখো, ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস করলে তার সর্বহিত কক্ষপথে কাঠামোটা এরকম হবে 2 এবং 7, এটা হচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তার অষ্টপূর্ণ করতে কয়টা ইলেকট্রন দরকার একটা, এই জন্য ফ্লুরিন কি করবো একটা ইলেকট্রন গ্রহণ করলে F- আয়নে পরিণত হবে, অর্থাৎ ঋণাত্মক চার্জে পরিণত হবে। কথা বুঝতে পারছি? এদের যেহেতু এরা একটা ইলেকট্রন গ্রহণ করে তারা অষ্টপূর্ণ করতেছে, এই কারণে তাদের যোজনী হচ্ছে তোমার কত 1, মনে রাখবা। এরা কয়টা ইলেকট্রন গ্রহণ করে অষ্টপূর্ণ করতেছে একটা ইলেকট্রন, এদের যোজনী 1। কিন্তু জারণ মানের ক্ষেত্রে যখন আমরা যাবো তখন অবশ্যই প্লাসের 1 লিখলে তোমাদের 100% ভুল হবে। তাহলে আমাদের কি লিখতে হবে, জারণ মান হবে -1। কত হবে -1। কেন? কারণ তারা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই জন্য মাইনাস। আর যেহেতু গ্রুপ 1 এর মৌলগুলো প্লাসের 1 লিখছি, কেন? কারণ তারা একটা ইলেকট্রন কি করতেছে দান করতেছে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয়। যেহেতু সে দান করতেছে এই জন্য তার জারণ মান হচ্ছে +1। আর ক্লোরিন যেহেতু অধাতু হয়, সে তার সর্বহিত কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই কারণে তার জারণ মান হবে -1। কথা বুঝতে পারছো কি বুঝছি? তাহলে আমরা অনেকগুলো তথ্যই কিন্তু গ্রুপ 17 এর ক্ষেত্রে জানলাম। তো প্রথম থেকে যদি আমরা একবার আলোচনা করে দিই, গ্রুপ 17 এর মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এটার নাম কি টেনেসাইন। ঠিক আছে, এরা সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2, অর্থাৎ ধাতু, অর্থাৎ খাদ ধাতু, মৃৎ খাদ ধাতু সংযুক্ত হয়ে কি তৈরি করে, ধাতব ফ্লোরাইডে লবণ তৈরি করতে পারে। আবার গ্রুপ ধাতুর সাথে ক্লোরিন যুক্ত হয়ে ধাতব ফ্লোরাইডে লবণ তৈরি করতে পারে। হ্যালোজেন শব্দের অর্থ লবণ উৎপাদনকারী। এদের প্রধান উৎস কি সামুদ্রিক লবণ। হ্যালোজেন গ্রুপের মৌলগুলো এরা হচ্ছে অধাতু, এরা সাধারণত ইলেকট্রন কি করে গ্রহণ করে, কয়টা ইলেকট্রন গ্রহণ করে একটা। কেন? এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় তাদের সর্ববহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 7টা, অষ্টক পূর্ণ করার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন, এই কারণে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে। কারা? হ্যালোজেন গ্রুপের সকল মৌলসমূহ একটা ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করার জন্য, এই কারণে তাদের যোজনী 1। আর যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে এই জন্য তাদের জারণ মান হবে -1। ঠিক আছে, আর এনাদের আরো একটা প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এরা প্রকৃতিতে দ্বিপরমাণু অণু হিসেবে বিদ্যমান থাকে। দ্বিপরমাণু অণু হিসেবে কি থাকে বিদ্যমান থাকে। যেমন মনে করো প্রকৃতিতে কোনো সময় ফ্লুরিন এর এই F আকারে, অর্থাৎ পরমাণু আকারে থাকবে না, সে কি আকারে থাকবে অণু আকারে থাকবে। যেমন F2, Cl2, Br2, I2। ঠিক আছে, এরা সবাই কিন্তু গ্যাস, এরা সবাই কিন্তু কি গ্যাস। কথা বুঝতে পারছো কি বলছি? এরা প্রকৃতিতে কি হিসাবে থাকে দ্বিপরমাণু অণু হিসেবে বিদ্যমান থাকে। তুমি যদি কোনো জায়গায় এদের কাজ করাইতে যাও, যেমন মনে করো সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন Cl2 বিক্রিয়া করে তোমার সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, এটা হচ্ছে তাদের প্রকৃত অবস্থা। যেহেতু ক্লোরিন হ্যালোজেন গ্রুপের মৌল, সে প্রকৃতিতে দ্বিপরমাণু অণু হিসেবে বিদ্যমান থাকে, তাই তার সাথে অবশ্যই Cl2 লিখতে হবে। ঠিক আছে, এখন বিক্রিয়া করাইতে গিয়ে দেখলাম ক্লোরিনের এই পাশে 2টা, ডান পাশে কয়টা একটা, এখন সমতা করতে গেলে তার সাথে হাফ দ্বারা গুণ করে 2 কেটে দিব। তাহলে বাম পাশে ক্লোরিন একটা, ডান পাশে ক্লোরিন একটা। তবে অবশ্যই ক্লোরিনের সাথে কি লিখতে হবে 2 লিখতে হবে। কেন? কারণ ক্লোরিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল, আর হ্যালোজেন গ্রুপের মৌলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রকৃতিতে দ্বিপরমাণু অণু হিসেবে কি থাকে বিদ্যমান থাকে। কথা বুঝতে পারছো কি বলছি? তাহলে আশা করি গ্রুপ 17 হ্যালোজেন গ্রুপের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। আমরা যে কোনো জায়গায় ক নম্বর, খ নম্বর এবং এমসিকিউ এর ক্ষেত্রে উত্তরগুলো করতে পারবো। সবার কাছে একটা বিষয় খেয়াল রাখবা, তুমি যখন ক্লাসগুলো করবে অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসে যাবে, যেন ক্লাসগুলো করার সাথে সাথে তুমি তথ্যগুলো খাতায় লিখে রাখতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।